সূর্য তখন মাজা খাসে। তপ্ত রোদে রেল স্টেশনের প্ল্যাটফর্ম যেন আগুনের হলকা ছড়াচ্ছে। হাজারো মানুষের ব্যস্ততা, কুলিদের হাঁকডাক আর ট্রেনের ঝনঝনানির মাঝে এক শান্ত যুবক ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছিল। বাইরে থেকে তাকে সাধারণ 10টা ছেলের মতো মনে হলেও তার সেই সাধারণ নীল শার্টের আড়ালে লুকিয়েছিল এক অদম্য জেদ আর ন্যায়ের সংকল্প। সে জানত না এই ট্রেন সফরটি কেবল তার গন্তব্যে পৌঁছানোর যাত্রা নয়, বরং অহংকার আর সততার এক চূড়ান্ত লড়াইয়ের ময়দান হতে চলেছে। ক্ষমতার মদমত্ততায় অন্ধ এক নারী আর সাধারণের বেশে থাকা এক সিংহ হৃদয় আমলার এই সংঘাত স্টেশনের তপ্ত বাতাসকে আরও ভারী করে তুলছিল। শুরু হতে যাচ্ছিল এমন এক নাটকীয় লড়াই যা কেবল একটি মেয়ের দম্ভ চূর্ণ করবে না, বরং বদলে দেবে গোটা একটি জেলার চালচিত্র। ট্রেনে মেয়েটি একজন আইএএস অফিসারকে সাধারণ ছেলে মনে করে জুতো পরিষ্কার করিয়েছিল, কিন্তু সত্য সামনে আসতেই মেয়েটির হোশ উড়ে গেল। এবং তারপর যা ঘটল। বন্ধুরা, সকাল ঠিক 10টা বাজছিল। স্টেশনে মনে হচ্ছিল যেন পুরো শহর এক জায়গায় ভেঙে পড়েছে। চাওয়ালাদের আওয়াজ, চা নিন, গরম চা, বারবার কানে আসছিল। কুলিরা দ্রুত মালপত্র নিয়ে ছুটছিল এবং যাত্রীরা নিজের নিজের গন্তব্যে পৌঁছানোর তাহাড়ুয়ায় ছিল। এই ভিড়ের মাঝে একজন যুবক ধীরে ধীরে প্ল্যাটফর্মে এগিয়ে যাচ্ছিল। সাধারণ একটা হালকা নীল শার্ট, কাঁধে একটা ব্যাগ আর চেহারায় সাদাসিদে ভাব, কিন্তু তার চোখে ছিল এক গভীর গাম্ভীর্য, যেন সে শুধু ভ্রমণে নয় বরং কোনো মিশনে বেরিয়েছে। তার নাম ছিল অর্ণব চ্যাটার্জি। কিন্তু সে কোনো সাধারণ যুবক ছিল না, সে ছিল একজন আইএএস অফিসার এবং সেই জেলার নতুন কালেক্টর যেখানে সে যাচ্ছিল। সে ইচ্ছে করেই নিজের পরিচয় লুকিয়ে রেখেছিল। যদি আমাকে সত্যিটা দেখতে হয় তবে সাধারণ মানুষ হয়েই দেখতে হবে, সে নিজেকে বলেছিল। কিছুটা দূরে সাধারণ পোশাকে আরও কিছু লোক দাঁড়িয়েছিল, কিন্তু তাদের নজর প্রতি মুহূর্তে অর্ণবের উপর ছিল। তারা ছিল তার স্টাফ এবং নিরাপত্তা কর্মী। অর্ণব তাদের কাছে গিয়ে নিচু স্বরে বলল, কেউ আমার পরিচয় প্রকাশ করবে না, আমাকে আসল পরিস্থিতি দেখতে হবে, কোনো লোক দেখানো ছাড়াই। সবাই মাথা নিচু করল। জি স্যার। ট্রেন প্ল্যাটফর্মে চলে এসেছিল। ভিড় দরজার দিকে উপচে পড়ল। অর্ণব পকেট থেকে নিজের টিকিট বের করল। স্লিপার ক্লাস। সে এসিতে নয়, বরং সেই সব মানুষের মাঝেই সফর করতে চেয়েছিল যাদের জন্য সে কাজ করে। সে কোচে উঠল এবং নিজের সিটের দিকে এগিয়ে গেল, কিন্তু নিজের সিটের কাছে পৌঁছতেই তার পা থমকে গেল। তার সিটে একটি মেয়ে বসেছিল। মেয়েটি ছিল অত্যন্ত সুন্দরী, আধুনিক পোশাকে আত্মবিশ্বাসে ভরপুর আর চেহারায় এমন এক অহংকার যেন পুরো পৃথিবী তার ইশারায় চলে। তার সাথে 2জন সিপাহী দাঁড়িয়েছিল যারা হাসছিল, যেন তারা আগে থেকেই জানত সামনে কি হতে চলেছে। অর্ণব টিকিট দেখল, সিট নম্বর মেলাল এবং তারপর শান্ত স্বরে বলল, ম্যাডাম, মাফ করবেন, এটি আমার সিট, আপনি কি আপনার সিটে চলে যাবেন? মেয়েটি ধীরে ধীরে তার দিকে তাকালো, তারপর সামান্য হাসল, যা সম্মানের নয় বরং অহংকারের ছিল। সিট জারি হোক, বসবো আমি, সে বলল। তারপর সে নিজের পা বাড়িয়ে দিয়ে বলল, আর যদি তোমাকে এখানে বসতে হয় তবে আগে আমার জুতো পরিষ্কার করতে হবে। এ কথা শুনতেই সিপাহীরা জোরে হেসে উঠল। পুরো কামরা শান্ত হয়ে গেল। কিছু মানুষ এসব দেখছিল, কিন্তু কেউ কিছু বলছিল না। অর্ণবের ভেতরের রাগ জেগে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সত্যিই কি কোনো মানুষ নিজের পদের এত অপব্যবহার করতে পারে, সে মনে মনে ভাবল। মেয়েটি আবার বলল, তুমি জানো না আমি কে? আমি ইন্সপেক্টর রাইমা, এই জেলাতেই পোস্টেড, এখানে আমার বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না। অর্ণবের সাথে থাকা একজন কর্মচারী এগিয়ে এলো, ম্যাডাম আপনি। কিন্তু অর্ণব তাকে তখনই থামিয়ে দিল। অর্ণব কিছুক্ষণ চুপ হয়ে গেল। সে রাইমাকে মন দিয়ে দেখল, তারপর পুরো কামরার মানুষদের দেখল যারা এই অপমানের বোবা সাক্ষী হয়েছিল। তার মনে এক গভীর ভাবনা চলছিল, যদি আজ আমি নিজের পরিচয় বলে দিই তবে সে শুধু ভয় পাবে, কিন্তু যদি আমি এর সীমা দেখি তবে সত্যিটা সামনে আসবে। সে ধীরে ধীরে মাথা নত করল এবং কোনো কথা না বলে রাইমার জুতো পরিষ্কার করার জন্য নিচু হয়ে গেল। পুরো কামরা অবাক হয়ে গেল। সিপাহীরা হাসতে হাসতে আরও জোরে হাসতে লাগল। দেখলে, শেষ পর্যন্ত নত হতেই হল। রাইমার চেহারায় জয়ের হাসি ছিল। অর্ণব জুতো পরিষ্কার করছিল, কিন্তু তার চেহারায় কোনো লজ্জা ছিল না। তার চোখে ছিল শুধু এক শীতল সিদ্ধান্ত। আজ যতটা তুমি আমাকে সবার সামনে নামাচ্ছ, তার চেয়ে বহুগুণ বেশি আমি তোমাকে আইনের অধীনে নামাব। সে মনে মনে প্রতিজ্ঞা করল।
জুতো পরিষ্কার করার পর সে দাঁড়ালো। রাইমা হাসতে হাসতে বলল, আচ্ছা, এবার ঠিক আছে, বসতে পারো। তারপর সে উঠে পাশের সিটে গিয়ে বসল। অর্ণব চুপচাপ নিজের সিটে বসে পড়ল। কিন্তু এখন সে আর আগের মতো শান্ত যাত্রী ছিল না। সে এখন একটি মিশনে ছিল। রাইমা আবার টিপ্পনি কেটে বলল, দেখলে আমার পাওয়ার? লোক আমার জুতো পরিষ্কার করে, তবে গিয়ে বসার সুযোগ পায়। অর্ণব তার দিকে তাকালো এবং শান্ত স্বরে বলল, ম্যাডাম, আপনি আপনার পদের অপব্যবহার করছেন। কোথাও এমন না হয় যে এর পরিণাম খুব খারাপ হয়ে যায়। রাইমার মুখ রাগে ভরে গেল। তোমার যোগ্যতা কি আমার সাথে এভাবে কথা বলার? এক্ষুনি গ্রেপ্তার করাতে পারি তোমাকে, বুঝেছ? কিন্তু এবারও অর্ণব চুপ থাকল। সে জানালার বাইরে তাকাতে লাগল, কিন্তু তার ভেতরে এক তুফান উঠে গিয়েছিল। পুরো সফরের সময় রাইমা এবং তার সিপাহীরা তাকে নিয়ে মজা করতে লাগল, কিন্তু অর্ণব একটি শব্দও বলেনি। তার নীরবতা এখন একটি পরিকল্পনায় পরিণত হয়েছিল। কয়েক ঘন্টা পর ট্রেন গন্তব্য স্টেশনে পৌঁছাল। অর্ণব নামল, ব্যাগ নিল এবং পিছন ফিরে না তাকিয়ে সামনে এগিয়ে গেল। কিন্তু এবার তার চেহারায় সারল্যের পাশাপাশি ছিল এক দৃঢ়তা। স্টেশন থেকে বেরোতেই একটি গাড়ি তার সামনে এসে থামল। তার স্টাফ দরজা খুলে বলল, স্যার, কালেক্টর অফিসে চলি? অর্ণব গাড়িতে উঠতে উঠতে হালকা হাসল। হ্যাঁ, এখন আসল কাজ শুরু হবে। গাড়ি এগিয়ে গেল এবং সেই সাথে শুরু হয়ে গিয়েছিল এমন এক কাহিনী যেখানে অহংকার এবং ন্যায় মুখোমুখি হতে চলেছিল। কালেক্টর অফিসের বাইরে গাড়ি থামতেই পুরো চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। গাটে মোতায়েন গার্ডরা তৎক্ষণাৎ সতর্ক হয়ে গেল এবং সালাম দিয়ে বলল, গুড মর্নিং স্যার। অর্ণব গাড়ি থেকে নামল। এখন সে সেই সাধারণ ছেলেটি নয়। এখন তার ব্যক্তিত্বে সেই অধিকার এবং গাম্ভীর্য পরিষ্কার ফুটে উঠছিল যা একজন জেলার কালেক্টরের থাকে। অফিসের ভেতরে যেতেই সব কর্মকর্তারা লাইনে দাঁড়িয়ে গেলেন। ওয়েলকাম স্যার, আওয়াজ প্রতিধ্বনিত হল। কিন্তু অর্ণব কোনো আনুষ্ঠানিকতায় সময় নষ্ট করল না। সে সরাসরি নিজের কেবিনে গেল, চেয়ারে বসল এবং কয়েক সেকেন্ড চুপচাপ টেবিলের ওপর আঙুল ঠুকতে থাকল। তার মাথায় বারবার সেই দৃশ্যটি ঘুরছিল, রাইমার অহংকার, জুতো পরিষ্কার করানো এবং তার তিরস্কার। সে তৎক্ষণাৎ ইন্টারকম তুলে বলল, আমার এই জেলার প্রতিটা থানার পুরো রিপোর্ট চাই, বিশেষ করে একজন ইন্সপেক্টর রাইমার। ঘরে হালকা নীরবতা নেমে এলো। ডিএসপি কিছুটা ইতস্তত করে জিজ্ঞেস করলেন, স্যার, কোনো বিশেষ কারণ? অর্ণবের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। যতটা জিজ্ঞেস করা হয়েছে ততটা জবাব দিন, বাকিটা বোঝার চেষ্টা করবেন না। ঘরে তৎক্ষণাৎ পিন পতন নীরবতা ছেয়ে গেল। ২৪ ঘন্টার মধ্যে তার পুরো সার্ভিস হিস্ট্রি, কেস রেকর্ড, সম্পত্তির বিবরণ সবকিছু আমার টেবিলে থাকা চাই। ইয়েস স্যার, সব কর্মকর্তারা একসাথে বললেন। অর্ণব চেয়ারে হেলান দিল এবং মনে মনে বলল, এবার দেখি ইন্সপেক্টর রাইমা, তোমার আসল রূপটা কি। সেই দিন বিকেলের মধ্যেই অর্ণব আরও একটি সিদ্ধান্ত নিল। আমাকে শুধু ফাইল দেখলে হবে না, আমাকে মাটির বাস্তবটাও দেখতে হবে, সে ভাবল। পরের দিনই সে আবার একজন সাধারণ মানুষের রূপ ধারণ করল। সাধারণ পোশাক, সেই ব্যাগ এবং কোনো পরিচয় ছাড়াই সে বেরিয়ে পড়ল সরাসরি সেই থানার দিকে যেখানে রাইমা পোস্টেড ছিল। থানার পরিবেশ দেখেই অনেক কিছু বোঝা যাচ্ছিল। কিছু মানুষ বাইরে দাঁড়িয়েছিল, হতাশ, ক্লান্ত, যেন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে। একজন বৃদ্ধ মানুষ তার হাতে কাগজ নিয়ে বারবার দরজার দিকে তাকাচ্ছিলেন। অর্ণব তার কাছে গেল। কি হয়েছে বাবা? বৃদ্ধ দুঃখী গলায় বললেন, বাবা, আমার জমির ব্যাপার। ৩ দিন ধরে আসছি, কোনো শুনানি হচ্ছে না। অর্ণব কিছু বলল না, শুধু সব নোট করতে থাকল। সে ভেতরে গেল এবং ভেতরে পৌঁছতেই সামনে সেই পরিচিত মুখ, ইন্সপেক্টর রাইমা। সেই আত্মবিশ্বাস, সেই অহংকার আর সেই মেজাজ। রাইমা অর্ণবকে দেখামাত্রই তার চেহারায় চেনার এক হালকা আভা এলো। তারপর সে হাসল। আরে তুমি, কি ব্যাপার? আজ আবার আমার দরকার পড়ে গেল? পাশে দাঁড়ানো সিপাহীরা হাসতে লাগল। সেদিন তো বড় জ্ঞান দিচ্ছিলে ট্রেনে, আজ কি হলো? অর্ণব খুব শান্ত ও বিনীত স্বরে বলল, ম্যাডাম, আমার বাইক চুরি হয়ে গেছে, তার রিপোর্ট লিখাতে চাই। রাইমা চেয়ারে হেলান দিয়ে হালকা হাসির সাথে বলল, বাইক চুরি হয়েছে? পেয়ে যাবে, কিন্তু এখানে সব এভাবে হয় না। তারপর সে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল, ১৫,০০০ টাকা লাগবে, তবে গিয়ে রিপোর্ট লেখা হবে আর বাইকও পাওয়া যাবে। অর্ণব এমন অভিনয় করল যেন সে অবাক হয়েছে। ম্যাডাম, ১৫,০০০ টাকা? কিন্তু যদি বাইক পাওয়াই যায় তবে টাকা কেন? রাইমার মুখ শক্ত হয়ে গেল। বেশি বুদ্ধি খাটিও না, এখানে নিয়ম আমি বানাই। যদি এতই বুদ্ধিমান হও তবে নিজেই খুঁজে নাও নিজের বাইক। তারপর সে অবজ্ঞার সাথে বলল, আমরা তোমার চাকর নই, টাকা দিলেই কাজ হবে। অর্ণব কয়েক সেকেন্ড ভাবল, তারপর পকেট থেকে টাকা বের করে টেবিলের উপর রাখল। ঠিক আছে ম্যাডাম, আপনি যা বলেন। রাইমা টাকা নিল এবং হাসতে হাসতে বলল, ভালো, তাড়াতাড়ি বুঝে যাও। তারপর সে একটি কাগজ এগিয়ে দিল। নিজের নাম আর নম্বর লেখো, যখন বাইক পাওয়া যাবে কল করে দেব। অর্ণব সব লিখে দিল,
কিন্তু এবার তার চেহারায় সেই মাসুম ভাব ছিল না। তার চোখে এখন শুধু একটি জিনিস ছিল, প্রমাণ। সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর সেই অর্ণব কালেক্টর অফিসে নিজের চেয়ারে বসেছিল। সে চোখ বন্ধ করল এবং দীর্ঘশ্বাস নিল। কত নিচু চিন্তা, কত গভীর দুর্নীতির শিকড়, সে মনে মনে বলল। সে তৎক্ষণাৎ তার কর্মকর্তাকে ডাকল। যে রিপোর্ট আমি চেয়েছিলাম তা এসেছে? কর্মকর্তা টেবিলের উপর ফাইল রেখে বললেন, জি স্যার, সব ডিটেলস চলে এসেছে। অর্ণব ফাইল খুলল এবং যেমন যেমন সে পাতা উল্টাতে লাগল, তার চেহারার ভাব বদলে যেতে লাগল। তার চোখে এখন রাগ পরিষ্কার দেখা যাচ্ছিল। এত সব, সে নিচু স্বরে বলল। ফাইলে লেখা ছিল, অনেক মামলায় ঘুষ নিয়ে অপরাধীদের ছেড়ে দেওয়া, নির্দোষ মানুষদের মিথ্যা মামলায় ফাঁসানো, কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তি এবং অনেক গুরুতর অভিযোগ যা কখনো নথিভুক্তই হয়নি। অর্ণব ফাইল বন্ধ করল এবং টেবিলে হাত মেরে বলল, ব্যাস, এবার অনেক হয়েছে। সে তৎক্ষণাৎ আদেশ দিল, একটি স্পেশাল টিম তৈরি করো। ইডি, ইনকাম ট্যাক্স এবং ভিজিলেন্স সবাইকে অন্তর্ভুক্ত করো। এবার এই খেলার শেষ হবে। ঘরে উপস্থিত প্রতিটা কর্মকর্তা বুঝে গিয়েছিল যে এবার বড় কিছু হতে চলেছে। অর্ণব জানালার কাছে গিয়ে দাঁড়াল এবং ধীরে ধীরে বলল, রাইমা, তুমি আমাকে অপমান করেছিলে, কিন্তু এবার আমি তোমাকে আইনের সামনে দাঁড় করাবো। আর এবার তোমাকে বাঁচানোর মতো কেউ থাকবে না। পরের দিন সকালে পুরো জেলায় এক অদ্ভুত চাঞ্চল্য ছিল। কালেক্টর অফিসের ভেতরে মিটিং রুমে অনেক বড় বড় কর্মকর্তা উপস্থিত ছিলেন। ইনকাম ট্যাক্স বিভাগ, ইডিজ টিম, ভিজিলেন্স অফিসার এবং জেলার কিছু বাছাই করা প্রশাসনিক কর্মকর্তা। রুমের মাঝখানে দাঁড়িয়েছিল অর্ণব চ্যাটার্জি। তার চেহারায় এখন সেই শান্তি ছিল না, এখন সেখানে শুধু কঠোরতা আর সিদ্ধান্ত দেখা যাচ্ছিল। আজ আমরা শুধু একজন ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি না, অর্ণব ধীর কিন্তু প্রভাবশালী স্বরে বলল। আজ আমরা সেই চিন্তাধারার বিরুদ্ধে দাঁড়িয়েছি যা আইনকে তামাশা বানিয়ে দিয়েছে। সব কর্মকর্তারা মন দিয়ে তার কথা শুনছিলেন। ইন্সপেক্টর রাইমা নামটি উচ্চারণ করতেই রুমে হালকা নীরবতা নেমে এলো। এ নিজের পদের অপব্যবহার করেছে, দুর্নীতি করেছে, আর সবচেয়ে বড় কথা, মানুষের বিশ্বাস ভেঙেছে। অর্ণব টেবিলের উপর ফাইল রেখে বলল, আজ আমরা ওর বাড়িতে হানা দেব। প্রতিটা প্রমাণ, প্রতিটা কাগজ আমার চাই। ইয়েস স্যার, পুরো টিম একসাথে বলল। কিছুক্ষণ পর অনেকগুলো গাড়ি দ্রুতগতিতে শহরের রাস্তায় ছুটছিল। সাইরেনের আওয়াজ শুনে মানুষ রাস্তা ছেড়ে দিচ্ছিল এবং দেখতে দেখতে পুরো কনভয় একটি বড় ও চমৎকার বাড়ির সামনে গিয়ে থামল। এই বাড়িটি কোনো সাধারণ ইন্সপেক্টরের মনে হচ্ছিল না, এটি ছিল একটি আলিশান বাংলো। দরজার বাইরে দামি দামি গাড়ি দাঁড়িয়েছিল এবং ভেতরটা দেখে মনে হচ্ছিল কোনো ধনী মানুষের বাড়ি। টিম গাড়ি থেকে নামল। অর্ণব সবার আগে ছিল। সে দরজার দিকে এগিয়ে গিয়ে বলল, দরজা খুলুন। ভেতর থেকে একজন চাকর দরজা খুলল এবং সামনে এত সব কর্মকর্তাকে দেখে ঘাবড়ে গেল। ম্যাডামকে ডাকুন, একজন কর্মকর্তা কঠোরভাবে বললেন। কয়েক সেকেন্ডের মধ্যেই রাইমা সামনে এলো। যেমনই তার নজর অর্ণবের ওপর পড়ল, তার মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল। আপনি? তার গলা কাঁপছিল। সে মুহূর্তেই বুঝে গেল যাকে সে ট্রেনে অপমান করেছিল সে কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল জেলার কালেক্টর। রাইমার হাত পা কাঁপতে লাগল। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন, আমি জানতাম না যে আপনি। অর্ণব তার কথা মাঝপথেই থামিয়ে দিল। তার গলা অত্যন্ত শান্ত ছিল, কিন্তু তাতে এমন কঠোরতা ছিল যে শুনলে যে কেউ কেঁপে উঠবে। সেদিন ট্রেনে তুমি অনেক কথা বলছিলে, আর আমি চুপ ছিলাম। রাইমা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। আমি তোমার আসল রূপ দেখতে চেয়েছিলাম, এবং আজ তা পুরোপুরি সামনে চলে এসেছে। অর্ণব পিছনে দাঁড়িয়ে থাকা টিমের দিকে তাকালো। রেড শুরু করুন। ব্যাস, তারপর কি, পুরো বাড়িতে তল্লাশি শুরু হয়ে গেল। আলমারি খোলা হতে লাগল, লকার ভাঙা হতে লাগল, কাগজের ফাইল এক এক করে বাইরে আসতে লাগল। আর যা সামনে এলো তা ছিল চমকে দেওয়ার মতো। লাখ লাখ নয়, কোটি কোটি টাকা, নগদ, সোনা ও রূপার গয়নার স্তূপ, অনেক জমির দলিল, জাল কেসের ফাইল এবং ঘুষ লেনদেনের প্রমাণ। প্রতিটি জিনিস রাইমার অপরাধের কাহিনী বলছিল। একজন কর্মকর্তা এসে বললেন, স্যার, এই দেখুন, এই সব প্রপার্টি ওর নামে আছে এবং এটি ওর আয়ের তুলনায় বহুগুণ বেশি। অন্য একজন কর্মকর্তা বললেন, স্যার, এই ফাইলগুলো দেখুন, এতে নির্দোষ মানুষকে ফাঁসানো হয়েছে। অর্ণব সব দেখছিল। তার চোখে রাগ ছিল, কিন্তু সাথে সন্তুষ্টিও ছিল। সত্যিটা সামনে আসছে। রাইমা এখন কাঁদছিল। স্যার, প্লিজ, আমাকে একটি সুযোগ দিন, আমি শুধরে যাব। অর্ণব তার দিকে তাকালো। যখন তুমি মানুষকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছিলে, তখন তাদের সুযোগ দিয়েছিলে? রাইমার কাছে কোনো জবাব ছিল না।
যখন ঘুষ নিয়ে অপরাধীদের ছেড়ে দিলে তখন কি আইন মনে ছিল? সে চুপ থাকল। আর যখন তুমি আমাকে একজন সাধারণ মানুষ মনে করে অপমান করলে, অর্ণবের গলা আরও কঠোর হল, তখন কি তোমার নিজের সীমার কথা মনে ছিল না? পুরো পরিবেশ নিস্তব্ধতায় ডুবে গেল। অর্ণব হাত তুলে ইশারা করল, ইন্সপেক্টর, রাইমাকে তৎক্ষণাৎ হেফাজতে নেওয়া হোক। দুইজন মহিলা পুলিশকর্মী এগিয়ে এলো এবং রাইমাকে ধরে ফেলল। তার চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু এখনও অনেক দেরি হয়ে গেছে। বাইরে পুরো এলাকায় ভিড় জমে গিয়েছিল। মানুষ নিজেদের মধ্যে কথা বলছিল। দেখলে, শেষ পর্যন্ত ধরা পড়ল। অনেক জ্বালিয়েছিল আমাদের, এখন গিয়ে বিচার পাওয়া গেল। রাইমাকে গাড়িতে বসানো হলো। সে শেষবারের মতো অর্ণবের দিকে তাকাচ্ছিল, কিন্তু এবার তার চোখে অহংকার নয়, শুধু অনুতাপ ছিল। অর্ণব আকাশের দিকে তাকালো এবং মনে মনে বলল, ন্যায় বিচার পেতে দেরি হয়, কিন্তু বিচার অবশ্যই হয়। রাইমাকে পুলিশের গাড়িতে বসিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সেদিন যা ঘটেছিল তার রেশ পুরো জেলায় ছড়িয়ে পড়েছিল। প্রতিটা গলি, প্রতিটা মোড়, প্রতিটা চায়ের দোকানে শুধু একটাই আলোচনা ছিল, নতুন কালেক্টর সাহেব এসেই কামাল করে দিয়েছেন। এবার মনে হবে যে সত্যিই কোনো সৎ অফিসার এসেছেন। কালেক্টর অফিসেও পরিবেশ বদলে গিয়েছিল। যেখানে আগে ফাইল চেপে রাখা হতো, এখন সব কাজ সময় মতো হতে লাগল। যেখানে আগে মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকত, এখন তাদের অভিযোগ সাথে সাথে শোনা হতে লাগল। অর্ণব চ্যাটার্জি শুধু একজন কর্মকর্তা ছিল না, সে এখন এক আশার প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। ওদিকে জেলের ভিতর রাইমা এক কোনায় বসেছিল। সেই রাইমা যে একসময় নিজের ক্ষমতার অহংকার করত, আজ একজন কয়েদি হয়ে গেছে। তার হাতে হাতকড়ি ছিল ঠিকই, কিন্তু তার অহংকার চুরমার হয়ে গিয়েছিল। তার চোখের সামনে বারবার সেই দৃশ্যটি আসছিল। ট্রেনে বসে থাকা সেই সাধারণ ছেলেটি যে চুপচাপ তার জুতো পরিষ্কার করছিল, এবং আজ সেই ছেলেটি তার পুরো জীবন বদলে দিয়েছে। রাইমা কাঁদতে কাঁদতে নিজেকে বলল, হায়, যদি সেদিন আমি মনুষ্যত্ব দেখাতাম, হায় যদি আমি আমার পদের সঠিক ব্যবহার করতাম। কিন্তু এখন সেই আক্ষেপের কোনো মানে ছিল না। কিছুদিন পর কোর্টে রাইমার বিরুদ্ধে মামলা চলল। প্রমাণ এত শক্তিশালী ছিল যে তার কাছে বাঁচার কোনো পথ ছিল না। বিচারক কঠোর ভাষায় বললেন, আপনি শুধু আপনার পদের অপব্যবহার করেননি, বরং সমাজের বিশ্বাসও ভেঙেছেন। এমন কর্মকর্তাদের কারণেই মানুষ আইনকে ভয় পাওয়ার বদলে তাকে ঘৃণা করতে শুরু করে। এবং তারপর রায় শোনানো হল। রাইমাকে কঠোর সাজা দেওয়া হল। কোর্টে উপস্থিত প্রতিটা মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওদিকে অর্ণব নিজের অফিসে বসেছিল। তার সামনে সেই ফাইলটি রাখা ছিল যা এই পুরো ঘটনার সূত্রপাত করেছিল। সে ধীরে ধীরে ফাইলটি বন্ধ করল এবং জানালার বাইরে তাকাতে লাগল। এখন শহরটি আর আগের মতো মনে হচ্ছিল না। সেখানে একটি পরিবর্তন ছিল, একটি বিশ্বাস ছিল। তখনই তার একজন কর্মকর্তা ভেতরে এলেন। স্যার, জনগণ আপনার সাথে দেখা করতে চায়। অর্ণব হালকা হাসল, পাঠিয়ে দিন। কিছুক্ষণের মধ্যেই অনেক মানুষ ভেতরে এলো। সেই বৃদ্ধ মানুষটি, যিনি থানার বাইরে হাহাকার করছিলেন, কিছু মহিলা, কিছু যুবক, সবার চেহারায় ছিল হাসি। বৃদ্ধ এগিয়ে এসে বললেন, বাবা, আজ প্রথমবার মনে হচ্ছে যে সরকার আমাদের জন্যও কাজ করে। অর্ণব বিনম্রভাবে মাথা নত করল। এটি আমার নয়, আপনাদের অধিকার, সে বলল। সেই দিনের পর জেলায় এক নতুন সূচনা হল। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হল। মানুষের সমস্যা দ্রুত সমাধান হতে লাগল, এবং সবচেয়ে বড় কথা, মানুষের বিশ্বাস ফিরে এলো। গল্পটি এখানেই শেষ হয় না, কারণ এটি শুধু একজন ইন্সপেক্টরের গল্প ছিল না। এটি ছিল সেই সিস্টেমের গল্প, যেখানে একজন ভুল মানুষ পুরো সিস্টেমকে কলঙ্কিত করে দেয়, কিন্তু একজন সঠিক মানুষ পুরো সিস্টেমকে বদলে দিতে পারে। অর্ণব নিজের চেয়ারে বসেছিল। তার চেহারায় ছিল সন্তুষ্টি এবং মনে একটাই কথা, যদি প্রতিটা কর্মকর্তা সততার সাথে কাজ করে, তবে এই দেশকে বদলাতে কেউ রুখতে পারবে না। তো বন্ধুরা, এই গল্পের সবথেকে বড় শিক্ষা এটাই যে অহংকার এবং ভুল ক্ষমতা কখনো বেশি দিন টেকে না, আর সত্য যতই দেরিতে আসুক না কেন, জয় সব সময় তারই হয়। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, যদি আপনি অর্ণবের জায়গায় হতেন এবং কেউ আপনাকে সবার সামনে অপমান করত, এমনকি আপনার দিয়ে জুতো পরিষ্কার করাত, তবে কি আপনি তখনই তাকে জবাব দিয়ে দিতেন, নাকি অর্ণবের মতো শান্ত থেকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতেন এবং পরে তার সত্য সামনে এনে তাকে শাস্তি দিতেন? আপনাদের কি মনে হয়, অর্ণব শান্ত থেকে সঠিক সময়ে যে জবাব দিয়েছে এবং শাস্তি দিয়েছে, তা কি সঠিক ছিল নাকি ভুল? অথবা তার কি রাইমাকে ক্ষমা করে দেওয়া উচিত ছিল? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান বন্ধুরা। আপনাদের কমেন্টের জন্য আমরা অপেক্ষায় থাকব।
তো বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান এবং যাওয়ার আগে আমাদের ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আপনার নাম এবং শহরের নাম অবশ্যই লিখুন, যাতে আমরা আপনার ভালোবাসা এবং সমর্থনের কথা জানতে পারি। তাহলে চলুন, আবার দেখা হবে অন্য এক হৃদয়স্পর্শী সত্য কাহিনীর সাথে।